নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধান চাষের 5টি ভুল, যে 5টি ভুল করলে আপনি কিন্তু ধানের ফলনে আপনার 50%-এর উপরে কিন্তু আপনি মার খাবেন। অর্থাৎ আমাদের প্রতিটি ফসল, শুধু ধান নয়, আমরা যদি চাষ করতে যাই তাহলে আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপকে বা প্রতিটি পর্যায়কে আমরা কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করব, সময়ের সাথে ধরে ধরে। কৃষিকাজ এমন কোনো বিষয় নয় যে আপনি গাছ লাগালেন আর আপনি গিয়ে ফলন তুলে নিয়ে আসলেন। আপনাকে সঠিক পরিচর্যা, সঠিক যত্ন, তার জন্য রোগ দমন ব্যবস্থা, কীট দমন ব্যবস্থা, এই সব কিছু কিন্তু রাখতে হয়। তো ঠিক সেই রকমভাবেই আমরা যদি ধান চাষের ক্ষেত্রে ধরি, ধান চাষের জন্য আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার প্রতিটি ধাপ বা প্রতিটি স্টেজে আমাদের সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিতে হবে। এখানে গিয়ে আমাদের প্রচুর ভুল হতে পারে। তার মধ্যে আমি এখানে আলোচনা করব 5টি ভুল, যে 5টি ভুল যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফলন বলা যেতে পারে যে 50%-এর উপরে মার খাবেন। আমরা বিশেষ করে এই আমন মরশুমে যেখানে দাঁড়িয়ে আমাদের অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের ধানের ফলন, আর তার পাশাপাশি সেখানে আমাদের অবশ্যই মাটির দিকে নজর দিতে হবে। মাটির মধ্যে কি পরিমাণ খাবার আছে, মাটির মধ্যে কি পরিমাণ জৈব পদার্থ আছে, এগুলো তো দেখতেই হয়। তার পাশাপাশিও আমাদের এখানে কি কি ব্যবস্থাপনা নিতে হবে, বা এই যে আমি 5টা ভুলের কথা বলছি, সেই 5টা ভুল কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা অলরেডি ধান জমিতে বসিয়ে দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা এখনো ধান বসাননি মূল জমিতে, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সবার প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধানের সার ব্যবস্থা নিয়ে। দেখুন, অনেকেই এই সার ব্যবস্থায় ভুল করে থাকে। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট কি? সেটা হচ্ছে সার ব্যবস্থা। এখানে আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করছি না, সার ব্যবস্থার মধ্যে দেখবেন অনেকে কি করে যে এই এনপিকে সার বিশেষ করে সেটা মূল কাদাতে দেয় না। তারা কখন দেয়? তারা একবারে সেই প্রথম চাপানে গিয়ে দেয়। দেখুন, প্রতিটি ধাপে তাদের যদি সুনির্দিষ্টভাবে আমরা খাবার না দিতে পারি তাহলে সেই গাছের গুরুত্ব আসবে না, ধানের পাশকাঠি ঠিকমতো বাড়বে না, পাশকাঠির সংখ্যা বাড়বে না। তাহলে কি হবে? আলটিমেট আমাদের ফলন মার খাবে। তাহলে আমাদের সঠিক সময়ে সঠিক খাবারটা দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। আর বিশেষ করে এই যে আমরা যদি ফসফরাস সারের কথা বলি, সেটা আমরা বারবার বলি যে মূল কাদাতে আমরা ফসফরাস সারটাকে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন দেব? কারণ এই যে ফসফরাস সার, এটা মাটিতে গিয়ে গাছের কাছে খাবার উপযুক্ত হতে সময় লাগে কতদিন? মিনিমাম আপনার 20 থেকে 25 দিন। কিন্তু কতদিন পর্যন্ত এই খাবারটা গাছকে দেয়? 90 দিন পর্যন্ত। তাহলে আমরা যদি বলি যে এই যে গাছের গ্রোথ স্টেজ, যেই স্টেজে আমরা কি বলছি যে নাইট্রোজেনের প্রয়োজন পড়ে গাছের গ্রোথ স্টেজে, নাইট্রোজেন গাছকে বাড়ায়। কিন্তু নাইট্রোজেন বাড়ালেও গাছের শিকড়ের তো দরকার। শিকড় না হলে মাটি থেকে সে খাবারটা নেবে কি করে? তাহলে শিকড়ের বৃদ্ধির জন্য ফসফরাসের দরকার। আর ফসফরাস যদি না থাকে তাহলে সে গাছের গ্রোথ আসবে না। এবার আপনি যখন এই যে ফসফরাস সার, এনপিকে সার আমি বলছি, যে এটাকে যদি আপনি 15 দিন 20 দিন বয়সে দেন গাছের, তাহলে কি হচ্ছে? সেটা গিয়ে আপনার কত দিনে নিচ্ছে? আমি ধরলাম আপনার 30-35 দিনে গাছ খাবার নিতে পারলো, তাহলে পাশকাঠিটা ছাড়বে কবে? গাছের গ্রোথটা নেবে কবে? তাহলে প্রথম ভুল একটাই, সেটা হচ্ছে আপনার গাছের সঠিক সময় সঠিক খাবার ব্যবস্থাপনা আপনারা কখনোই রাখেন না। এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করে যে দাদা, আমরা মূল চাষে দিতে পারিনি, তাহলে এখন কি দেব বা কবে দেব? তাহলে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।
আর একটা বিষয় এই সার ব্যবস্থায় বলে দিই ছোট্ট করে, সেটা হচ্ছে ফসফরাস সারের সাথে কখনোই আপনারা জিঙ্ক বা জিঙ্ক সালফেট মিশিয়ে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে মাটিতে জিঙ্ক এবং ফসফরাস দুটোই লক হয়ে যাবে, আপনার গাছ কোনোটাই নিতে পারবে না। তাহলে এই বিষয়টাকে একটুখানি নজর রাখবেন, একটুখানি লক্ষ্য রাখবেন। দু নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জল ব্যবস্থা। দেখুন, জল ব্যবস্থা আমি বলবো ধান চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো না, সকলেই বলবে। কারণ আপনার জমিতে যদি জল খুব বেশি মাত্রায় হয় তাহলে গাছের গ্রোথ ঠিক আসবে না, গাছের শিকড় পচে যাবে, শিকড় কালো হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। আমরা এর আগে প্রচুর ভিডিও করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি জমিতে বেশি জল হলে কি হয়, মাটির মধ্যে আপনার অক্সিজেনের অভাব হয়। তাহলে পর্যাপ্ত মাত্রায় জলের প্রয়োজন। প্রতিটি স্টেজে, গাছের গ্রোথ স্টেজে একরকম জলের প্রয়োজন, গাছের যখন কাস্তর আসবে তখন একরকম প্রয়োজন, যখন শীষ বের হবে তখন একরকম জলের প্রয়োজন। তাহলে এই যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর সব সময় কিন্তু আমরা ধানের জমিতে জল বাঁধিয়ে রাখবো না, এটা হচ্ছে মারাত্মক ভুল। কখনো আমাদের মাটিতে অর্থাৎ ধানের জমিতে জল দিতে হবে, কখনো আবার সেই জলটা জমিতে টানিয়ে নিয়ে মাটিটাকে একটু শুকানোর জন্য ছেড়ে দিতে হবে, অর্থাৎ শুকানোর জন্য বলতে জো কন্ডিশনে রাখতে হবে। তাহলে কী হবে, মাটির মধ্যে অক্সিজেনটা প্রবেশ করবে, গাছ সেই অক্সিজেনটা নিতে পারবে। আর আমরা কি বলেছি যে ধান গাছের মধ্যে অ্যারেনকাইমা নামক টিস্যু থাকে, যার মধ্যে এই যে গাছ যে মাটির থেকে যে অক্সিজেনটা নিল সেটা স্টোর করে। এবার যখন আপনি জমিতে জল দিচ্ছেন, মাটির থেকে অক্সিজেন নিতে পারছে না, সেই ওই কয়দিনের জন্য আপনার কি করছে, গাছটাকে ওই অক্সিজেন দিয়ে কি করছে, সে রিকভারি করে রাখছে। আবার আপনি মাটিটাকে শুকিয়ে দিন, আবার অক্সিজেন গাছ নেবে। তাহলে এইভাবে কন্টিনিউ জলটাকে বাঁধিয়ে রাখবেন না কখনোই। তাহলে এই জলের যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার আগাছা দমন। দেখুন, আগাছা দমন নিয়ে অনেকের মধ্যেই একটু কনফিউশন আছে। অনেকে কি করে যে আমরা সবসময় চেষ্টা করব যে প্রিভেন্টিভ অর্থাৎ প্রি এমার্জেন্স হার্বিসাইড, যেগুলো আগাছা জন্মানোর আগে যেগুলো আমাদের ব্যবহার করতে হয়, অর্থাৎ ধানের চারা রোপণের পর 2 থেকে 4 দিনের মধ্যে যে আগাছানাশকগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের ধানের জমিতে, সেগুলো ব্যবহার করলে কি হবে, পরবর্তীতে আগাছার জন্ম হবে না। কিন্তু আমরা যদি সেটা না করি তাহলে সেক্ষেত্রে পরে আমাদের পোস্ট এমার্জেন্স, যেগুলো আমাদের পরবর্তী আগাছা বেরোনোর পর যে আগাছানাশকগুলো দিতে হয় সেগুলো আমরা দিতে পারি। কিন্তু এতে কি হয়, এতে ধান গাছ কিছুটা আমি বলবো যে আমাদের ভাষায় যেটা বলে চোট খায়। সে কি হয়, তার যে গ্রোথ সাময়িকভাবে থেমে যায়, কারণ সেই কেমিক্যালের তো একটা রিয়াকশন আছে। যতই সেটা আমাদের ধানের ক্ষতি না করুক, কিন্তু তার যে রিয়াকশন, সেই রিয়াকশনে গাছের গ্রোথটাকে সাময়িকভাবে থামিয়ে দেয়, যার ফলে সে যে এক নাগারে যে গ্রোথ নিয়ে চলছিল, সেই গ্রোথটা যখন সে স্টপ করে দেবে, এবার তাকে আবার সেই গ্রোথটা ধরতে হবে। তাহলে এই যে কিছুটা সময় তার যে সে যে গ্রোথটা হারিয়ে ফেলছে, এতে কিন্তু ফলনের অনেকটাই ঘাটতি হয়। আর তার পাশাপাশি আমাদের পরবর্তীতে যদি এই আগাছা আমাদের লেবার দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মজুর, আমাদের জমিতে যে জন মজুর আমরা কাজে লাগাই, তার জন্য আমাদের যে আর্থিক একটা খরচ কিন্তু বেড়ে যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট গেল এটা। 4 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ধানের ফসলে পোকার আক্রমণ। দেখুন, সব থেকে বেশি যেটা আক্রমণ করে সেটা হচ্ছে মাজরা পোকা, এবং তার পরবর্তী সময় অর্থাৎ ধান গাছের শেষের দিকে গিয়ে দেখা যায় শোষক পোকা। তাহলে আমাদের কীট আক্রমণের আগে থেকে প্রিভেন্টিভ ভাবে, বিশেষ করে আমি ধানের কথাই বলবো, কারণ অন্যান্য ফসলে আমরা চোখে দেখতে পাই এবং তার মধ্যে দিয়ে আমরা চলাচল করতে পারি। আমরা যদি দেখি 2-1টা গাছে লেগেছে, আমরা কিন্তু তখন তার জন্য ট্রিটমেন্ট আমরা নিতে পারি। কিন্তু ধানের ফসলটা এমন একটা ফসল যেখানে সচরাচর চোখে দেখা যায় না, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার জমিতে আক্রমণ করতে আসছে বা আক্রমণ হতে চলেছে। তাহলে সেই লক্ষণ দেখে আপনাদের কিন্তু অবশ্যই তার জন্য প্রিভেন্টিভ কেয়ার নেওয়ার প্রয়োজন আছে। ধান গাছের ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা বলি, তাহলে 20 থেকে 25 দিনের মধ্যে আপনার যদি ধানের আলের চারিপাশ দিয়ে বা মাঝ বরাবর
দুই একটা লাইন ধরে হাঁটাচলা করেন, দেখবেন একটা প্রজাপতির মতো দেখতে অনেকটা, যেটা পূর্ণাঙ্গ মাজরার কীট সেটা উড়ে বেড়ায়। এই জন্য বারবার বলা হয় যে আপনারা প্রতিনিয়ত আপনারা ধানের জমির আল দিয়ে অন্তত দিনে একবার করে হলেও হেঁটে আসবেন। তাহলে কী হবে, এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন, তাহলে আপনারা আগাম সতর্ক হয়ে যেতে পারবেন। তাহলে যখনই দেখবেন ওই পূর্ণাঙ্গ কীট উঠছে তখন বুঝতে পারবেন আপনার জমিতে আক্রমণ হতে চলেছে। তাহলে সেই অবস্থায় আমাদের প্রথম ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা যে এলাকা ভিত্তিক, অর্থাৎ আমরা বিগত বছরগুলোতে যখন দেখেছি যে যেখানে মাজরা পোকার আক্রমণ বেশি হয় সেখানে আমরা দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি, সঙ্গে আমরা স্প্রে করব। যেখানে মাজরা পোকার আক্রমণ কম হয় সেখানে আমরা শুধু স্প্রে করব, দানাদার কীটনাশক ব্যবহার করার দরকার নেই, আমাদের মাটির ক্ষতি করার দরকার নেই, কারণ দানাদার কীটনাশক ব্যবহার করলে আমাদের মাটির ক্ষতি হবে। তাহলে এই বিষয়টাকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার 5 নাম্বার যেটা বলবো, 5 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে রোগ। আমাদের ফসলে বিশেষ করে ধানের জমিতে যে সকল রোগগুলো দেখা যায়, এবং এই রোগের পাশাপাশি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ইউরিয়া সারের ব্যবহার। আমাদের ফসলে, ধানের ফসলে ব্লাস্ট বলুন, আপনার যেটা বিএলবি বলুন, খোলা পচা বলুন, এই যে রোগগুলো আমরা যখন আমাদের ধানের ফসলে দেখি, কখনো মাটিবাহিত হয়ে থাকে, কখনো বীজবাহিত হয়ে থাকে, কিন্তু আমরা কি করি, আমরা এই সময়টাকে কন্ট্রোল করতে পারি না। আমরা যদি আমাদের ধানের জমিতে একটা দুটো জায়গায় এই ধরনের লক্ষণ দেখতে পাই, আমরা কিন্তু ট্রিটমেন্ট নেই না। অনেকেই দেখেছি আমি যে তারা ট্রিটমেন্ট নেয় না, বলে এমনি ঠিক হয়ে যাবে। এটা কিন্তু সবথেকে মারাত্মক ভুল, এগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তাই এর জন্য কিন্তু সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা আমাদের নিতে হবে। আর বিশেষ করে এই যে রোগের আক্রমণ, এগুলো বেশি বাড়ে তখনই, বা এই যে কীটের আক্রমণ তখনই বেশি বাড়ে যখন আমরা আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়ার বদলে অধিক পরিমাণে ইউরিয়া ব্যবহার করি। আমরা গাছকে সবুজ দেখার জন্য, আমাদের চোখ কি চায় যে আমরা গাছটা কত বেশি সবুজ হবে, তার জন্য আমরা কি করি, আমরা একবারে 20 কেজি 30 কেজি বিঘাতে ইউরিয়া সার দিয়ে দিই। এটা সব থেকে বড় ভুল। আমাদের ধানের জাত, ধানের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এবং প্রয়োজন অনুসারে, আমি বারবার বলি, প্রয়োজন অনুসারে আপনি 4 বারের জায়গায় 5 বার ইউরিয়া ব্যবহার করুন, কিন্তু তার একটা লিমিট আছে। সেটা দেখে আপনার গাছ শুধু সবুজ দেখলে হবে না। গাছ শুধু সবুজ মানে আপনার ফলন বেশি হবে এমনটা নয়। আপনার গাছ শক্ত প্রয়োজন আছে, সবুজ তো থাকবে, কিন্তু গাছ শক্ত থাকে যেন। ইউরিয়া বেশি দেবেন, গাছ সবুজ হয়ে যাবে, গাছ নরম হয়ে যাবে, পাতা চওড়া চওড়া হয়ে যাবে, ধানের শীষ ছোট হবে, ধানের দানা পুষ্ট হবে না, চিটে হবে। তাহলে এই যে আমাদের রোগের সাথে কিন্তু একটা ইউরিয়া সারের ব্যবহারের উপর একটা বিরাট বড় সম্পর্ক আছে। তাহলে এইটাও একটা কিন্তু মারাত্মক ভুল বলা যেতে পারে। তাহলে এই যে 5টা ভুল, আমরা যারা ধান চাষ করি, এই 5টা ভুলকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এছাড়া প্রচুর ভুল আছে। ধান গাছ রোয়া করা, জমিতে রোয়া বসানো, তার যে দূরত্ব মেনটেন, এই যে বিষয়গুলো, কতটা ডিপ দিতে হবে, কতটা পথ দিতে হবে, এই বিষয়গুলো এখানে প্রচুর বিষয় আছে। তার মধ্যে আমি 5টা ভুল নিয়ে কথা বললাম, যে 5টা ভুল আমাদের সব থেকে বেশি কৃষকেরা করে থাকে, আর তার জন্য কিন্তু আমাদের ফলন অনেকটাই মার খেতে হয়। যাই হোক কৃষক ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। নমস্কার।